এতে ব্রেনের ম্যালিগন্যান্ট ওই যে মেটাস্টেসিস, তারপর রিজিওনাল লিম্ফ নোড এনলার্জমেন্ট, তারপর প্রেশার ইফেক্ট, কনসিস্টেন্সি, এটা হার্ট কনসিস্টেন্সি হবে, মানে এগুলা এটা থাকবে না, এটা থাকবে। ডিস্টেন্স মেটাস্টেসিস, তারপর সেকেন্ডারি চেঞ্জেস লিম্ফ নোডে, আর এই যে ক্যাকেকশিয়া অ্যানিমিয়া, ওয়েট লস, এগুলো অ্যাবসেন্ট থাকবে, এটা প্রেজেন্ট থাকবে। পেইন এটা অ্যাবসেন্ট থাকবে, এটা প্রেজেন্ট থাকবে। এটা স্লো গ্রোথ, এটা র্যাপিড গ্রোথ, এই তো কার্সিনোমা। বিনাইন আর ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্টের মধ্যে কার্সিনোমার সার্কোমা, এটা এপিথেলিয়াল, এটা কানেকটিভ টিস্যু অরিজিন। তারপর এটা কোন বছর, এটা হলো 50 বছর বয়সে বেশি হয়। আর মোস্ট কমন ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিকেড, বাট ক্যান অকার অ্যাট অল এজেস, মানে অল এজে হইতে পারে সার্কোমা। এটা হলো মূলত এইটা বেশি দেখা যায় কার্সিনোমাটা, আর এটা হলো লেস কমন টিউমার। এইটা হলো ম্যালিগন্যান্ট এমনি র্যাপিড গ্রোয়িং। এই র্যাপিড গ্রোয়িং এর মধ্যে এই তুলনামূলকভাবে এই দুইটার তুলনামূলকভাবে এটা একটু স্লো গ্রোয়িং, এটা একটু র্যাপিড গ্রোয়িং, কিন্তু বিনাইনের চেয়ে দুইটাই র্যাপিড গ্রোয়িং। তারপরে মেটাস্টেসিস, এটা হলো লিম্ফেটিক স্প্রেড ইজ আর্লি ইন দ্য রেজোনেন্স, আর এটা হলো ব্লাড, মানে এটা লিম্ফেটিক স্প্রেডটা বেশি হয়, আর এটা হলো ব্লাড স্ট্রিমটা ইউজ হয়। কারণ ব্লাড, এটা তো এই সার্কোমাটা তো আসলে এই যে মেজেনকাইমাল টিস্যু, তো ব্লাডও তো একটা মেজেনকাইমাল টিস্যু, যে যে টিস্যু ওই জায়গায় বেশি হবে না। রেডিও সেন্সিটিভিটি, এই সার্কোমা এগুলো এদিকে মোর রেডিও সেন্সিটিভ, এগুলো এই জন্য, আর এগুলো এদিকে কার্সিনোমার হাইলি রেডিও সেন্সিটিভ। এটা এদিকে রেজিস্ট্যান্ট, সার্কোমাগুলো এদিকে রেজিস্ট্যান্ট, রেডিও রেজিস্ট্যান্ট, আর ওইদিকে কার্সিনোমাগুলো ওইদিকে হাইলি রেডিও সেন্সিটিভ, এই জন্য এগুলো রেডিও থেরাপি দেওয়া হয়। সেন্সিটিভ মানে ওইদিকে ওইটাই কাজ করে, হ্যাঁ কার্সিনোমা। ঠিক আছে, আর ওই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, the malignant cell resemble epithelial cell of origin, আর এটা mesenchymal cell of origin. Malignant cell are arranged in group in column, আর এটা কি arranged diffuse, এটা diffuse থাকে, আর ওটা কি কলামে ভাগ থাকে, মানে এক জায়গায় অনেকগুলো থাকে। ব্লাড ভেসেল আর নট নিউমারাস, আর এটা কি ব্লাড ভেসেল কারণ এটা তো সার্কোমা হয় যে mesenchymal cell, আর এটা হেমোরেজ নেক্রোসিস লেস, এটা হেমোরেজ নেক্রোসিস বেশি। আর এই যে চাইল্ডহুড কিছু টিউমার, ওই যে ওয়েলমস টিউমার, কোনটা ম্যালিগন্যান্ট টিউমার, হেমানজিওমা, লিম্ফেনজিওমা, আর টেরাটোম, আর এটা ওয়েলমস টিউমার, ওই যে রেটিনোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, ইউইংস সার্কোমা। আর এই যে স্প্রেডটা তো আগেই কইছি, কি কি স্প্রেড, একটা কি লোকাল বা ডিরেক্ট এক্সটেনশন, আর একটা কি ডিস্ট্যান্ট, ওই যে লিম্ফেটিক হেমাটোজেনাস ইমপ্লান্টেশন, নার্ভ শেপ, নার্ভের মাধ্যমে যাইতে পারে, লিম্ফেটিকের মাধ্যমে যাইতে পারে, ব্লাডের মাধ্যমে যাইতে পারে। টিউমার মার্কার, এটা তো ফার্মাকোলজিতে পড়ছিস, মুখস্থ করার ব্যাপার, ওই যে CA 19/5/20 জিনিসটা ভালো। আর এটাকে ট্রিটমেন্ট মডালিটিস, এইটা ওইদিকে মেইন সিরিয়ালি এরকম কইতে হবে, প্রথমে সার্জারি, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি। না পুরো চ্যাপ্টারই পড়াইলাম না, তিনটে দিকে ওই যে সুন্দর করে লিখে দিছি তো, কোনটা কোনটা কবি। আর ট্রিটমেন্ট মডালিটিস হলো কি মেইন এইটা, ওই যে সিরিয়ালি সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনথেরাপি, হরমোনাল থেরাপি, অ্যাডজুভেন্ট থেরাপি, নেওঅ্যাডজুভেন্ট থেরাপি, জিন থেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, কম্পিউটার থেরাপি, নামগুলো আর কি। আর এরপরে হলো গিয়ে এই জায়গায় এই নিউ অ্যাডজুভেন্ট থেরাপি আর অ্যাডজুভেন্ট থেরাপিটা কি, নিউ অ্যাডজুভেন্ট থেরাপি হলো গিয়া কেমোথেরাপি দেওয়ার আগে একটা ওই দেওয়া হয় আর কি, ইট ইজ গিভেন দ্য সাইজ টু রিডিউস দ্য, মানে কেমোথেরাপি দেওয়ার আগে করবে, অপারেশন করবে। ইট ইজ দ্য কেমোথেরাপি গিভেন টু রিডিউস দ্য সাইজ অফ দ্য টিউমার বিফোর অপারেশন, মানে অপারেশনের আগে যেটা দেওয়া হয় এটা হলো গিয়া নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, মানে অপারেশনের সাইজটা, মানে ওই যে টিউমারের সাইজটা কমানোর জন্য, টিউমারের সাইজটা কমায় নিয়ে তারপর অপারেশন করবে। আর যেটা অপারেশনের পরে দেওয়া হয়, যে অপারেশন করে দিচ্ছে আর যেন কোনো সেল বাকি না থাকে, এইটা মারার জন্য দেওয়া হয় অ্যাডজুভেন্ট থেরাপি। মানে অপারেশনের আগে দেওয়া হয় নিউ অ্যাডজুভেন্ট, পরে দেওয়া হয় অ্যাডজুভেন্ট থেরাপি। আর তারপর কি রেডিওথেরাপির এগুলো আসলে জানার কোনোই প্রয়োজন নেই, এগুলো খালি মুখস্থ করা, যে রেডিওথেরাপির কয়েকটা, মানে কি বলছো রেডিওথেরাপি, যে টেলিথেরাপি, ব্রাইকোথেরাপি, ইন্টারভেনাস, মানে কীভাবে দেওয়া যায় আর কি।
ঠিক আছে? মানে এই তিনে মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটার আসলে কোনো প্রয়োজন নাই। এই তিনটার নাম হুদা ওই যে টেলিথেরাপি, বেকোথেরাপি, মানে এইটা হলো একটা কার্ড কোশ্চেনে আছে যে রেডিওথেরাপিটা কি ইয়েতে দেওয়া যায়। এইটা দুইটাই পড়তে হইবে। কোশ্চেনটা হলো গিয়া মানে কিভাবে রেডিওথেরাপি দেওয়া যায় বা রেডিওথেরাপির টেকনিক। যদি এটা জিজ্ঞাসা তাহলে টেলিথেরাপি, ব্রাকিথেরাপি, এই দুটো কবি টেলিথেরাপি, ব্রাকিথেরাপি, অথবা আরেকটা কি ডিপ এক্সটার্নাল বিম এক্স রে থেরাপি, আর ওদিকে লোকাল রেডিওথেরাপি। এই দুই এই কয়ভাবে দেওয়া হয়। দুটো এই যেখানে একটা বললো হবে টেলিথেরাপি, ব্রাকিথেরাপি। এখন কোশ্চেন আছে দুইটা, কোনটা যে আসলে যে চাচ্ছে এটা আসলে কার্ডে তো মানে কার্ডের সাথে এটা ডিরেক্ট মিল নাই, এই জন্য দুইটাই দাগাই রাখছি। ডিপ এক্সটার্নাল বিম স্যার কোনটা পছন্দ করবে তোর কথা জানি, আর লোকাল রেডিওথেরাপি। ডিপ এক্সটার্নাল বিম থেরাপি এগুলো অঙ্কোলজিস্টই বোঝে না, মানুষ বুঝবে কি? এই যে এই এখানেই দেয়া আছে এই যে ডিপ এক্সটার্নাল বিম এক্স রে থেরাপি, আর আরেকটা কি লোকাল, মানে একটা হলো লোকালি দেয় আর আরেকটা হলো এক্স রে মাধ্যমে বড় একটা বিমের মাধ্যমে রেডিওথেরাপি দেয়, দুইটা। একটা হলো লোকালি এই জায়গায় অল্প একটু দিল, আর আরেকটা যেটা তোর ভিতরে এটা তো ডিপে দিতে হবে এক্স রের মাধ্যমে, এই দুইটা। আর এদিকে টেলিথেরাপি আর এদিকে ব্রাকিথেরাপি। ঠিক আছে? আর শুধু এইটা একটু জানার প্রয়োজন, এইটা হলো কোনটা রেডিও সেন্সিটিভ, কোনটা রেডিও রেজিস্ট্যান্ট। ওই যে আমরা মূলত পড়ছি যে সার্কোমাগুলো রেডিও রেজিস্ট্যান্ট, আর তারপরে এদিকে রেডিও রেজিস্ট্যান্ট এই যে মার্জোলিন আলসার। সার্কোমাটা লিখে রেখে দিই না, এই তিনটা নাম কই দেবে, এই যে মেলানোমা, গ্লিওমা, মেলানোমা, গ্লিওমা আর মার্জোলিন আলসার, এগুলো হলো রেডিও রেজিস্ট্যান্ট। আর মোস্ট অফ দ্য টিউমার এগুলো হলো রেডিও সেন্সিটিভ, যেমন হলো সেমিনোমা, লিম্ফেটিক লিম্ফোমা, লাং কার্সিনোমা, ব্রেস্ট ক্যান্সার, রেকটাল ক্যান্সার, এগুলো সবই তো ওই যে কার্সিনোমা। এই যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তারপরে হলো গিয়া লাং কার্সিনোমা, এগুলো তো কার্সিনোমা, ঠিক না? এই যে বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, মানে কার্সিনোমাগুলো সবই রেডিও সেন্সিটিভ। ঠিক আছে? তাহলে এই জায়গায় কয়টা এই জিনিসটার নাম দেবে। আর এদিকে কমপ্লিকেশন অফ দ্য রেডিওথেরাপি, এই রেডিওথেরাপির যে কমপ্লিকেশন আর ওই যে আমরা যে এক্স রের যে কমপ্লিকেশন, জিনিস একই। ওই যে জিআইটি আপসেট, তারপর মাইলো ডিপ্রেশন, আমরা ওই জায়গায় এক্স রে পড়ছি কমপ্লিকেশন, এক্স রেও তো একটা রেডিওথেরাপি। ঠিক আছে? আর এই জিনিসটা খালি এই জিনিস এই পাঁচটা নাম মুখস্থ করতে হবে, এর কোনো বোঝাবুঝি নাই। রিপেয়ার মানে 5R ইন রেডিওথেরাপি কি? রিপেয়ার, রিঅক্সিজেনেশন, রিপপুলেশন, রিডিস্ট্রিবিউশন, রিসেন্সিটিভিটি। কি রিপেয়ার? রিপেয়ার, তারপর রিঅক্সিজেনেশন, রিপপুলেশন, রিডিস্ট্রিবিউশন, রিসেন্সিটিভিটি, রেডিও সেন্সিটিভিটি। মানে তুই এইভাবে মুখস্থ করতে হবে। এই পাঁচটা নাম, আর কিছু না। রিপেয়ার করলি, তারপর হচ্ছে অক্সিজেনেশন করলি, রিঅক্সিজেনেশন, তারপর রিপপুলেশন, পপুলেশন মানে মানে পলিফারেশন, পলিফারেশন করা, আর রিডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউট করা, রেডিও সেন্সিটিভিটি। এটা একটা মহিলার একটা দিয়েছে যে সে অলরেডি যে রেডিওথেরাপি নিয়েছে, তার কমপ্লিকেশন কি হতে পারে, ওই রেডিওথেরাপির কমপ্লিকেশনগুলো করে দিবে। ঠিক আছে? আর কেমোথেরাপি যে জিনিসগুলো কিন্তু একটা ড্রাগ। ঠিক আছে? কেমোথেরাপি কিন্তু এমন কোনো জিনিস না যে মেশিন দিয়ে দেয়, রেডিওথেরাপি মেশিন দিয়ে দেয়, কিন্তু কেমোথেরাপি আর কি কতগুলো ড্রাগের সমষ্টি। ঠিক আছে? আর এই কেমোথেরাপির অ্যাডভার্স ইফেক্ট এটা আমরা জানি যে নাউসিয়া, ভমিটিং, অ্যালোপেশিয়া, চুল উঠে যায়, এটা সবসময় আমরা দেখি মানুষের, যে বিভিন্ন মানুষ যে চায়। তারপর গিয়ে লাং, কিডনি, ব্লাডার সবগুলো টক্সিসিটি, একটা যতগুলো আছে সবগুলো টক্সিসিটি। এই হার্ট, লাং, কিডনি, ব্লাডার সবগুলো টক্সিসিটি, নাউসিয়া, ভমিটিং, মায়োসাইটিস আর অ্যালোপেশিয়া মাস্ট বি বলতে হবে। আর নাউসিয়া, ভমিটিং। ঠিক আছে? আর কয়েকটা ক্যান্সার ড্রাগের নাম তো পড়ছিস, মনে আছে না ফার্মাকোলজিতে? মেথোট্রেক্সেট, তারপর 5-ফ্লুরোইউরাসিল, সিসপ্লাটিন, ভিনব্লাস্টিন। কার্ডে আছে না?
না থাকলে যদি জিজ্ঞেস করে এই যে শেষ। হ্যাঁ এগুলো অর্থোপেডিক, যাক টিউমার যখন শুরু করছে টিউমার শেষই করে দেবে। এটা হলো অর্থোপেডিক্সের টিউমার, মানে বোনস টিউমার। ঠিক আছে, বোন টিউমার কি? বোন টিউমার হচ্ছে যথারীতি বিলাইন হতে পারে, ম্যারিকিন হতে পারে, আর যে কোনো সিস্টিক লেশন। ঠিক আছে, এটা তিনটে সিস্টিক লেশন হইতে পারে। ঠিক আছে, বোনসে এই তিনটের নাম জানতে হবে: সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট, ট্রমাটিক বোন সিস্ট। ঠিক আছে, সিস্ট বলতেই কি একটা টিউমারের মতো হবে, ওটার মধ্যে মেইনলি ফ্লুইড থাকবে আর কি। ঠিক আছে, আর এই যে এইটা লিখে দিয়েছি দেখো, এটা যে সেকেন্ডারি বোন টিউমার সবসময় একটা প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি প্রাইমারির মধ্যে বিনাইন ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আর সেকেন্ডারির মধ্যে মেটাস্টেসিস যে জায়গায় হয়েছে পড়ছি, এটা খুব ভালোভাবে লিখেও দিছি, কি কোষ করি নেই বেটা। এই যে সেকেন্ডারি বোন টিউমারের BLKPT, এটা সেকেন্ডারি বোন টিউমারের আর কি কোথায় কোথায় হয় এই সাইডে মনে রাখলেই হবে যে এগুলো সেকেন্ডারি বোন টিউমার। ব্রেস্ট, লাং, কিডনি, থাইরয়েড, ওই ইডের মধ্যে সব কিছু কইছে আর কি, ওই লেখাটার মধ্যে। তাহলে বিনাইন টিউমার কি কি আছে? এই যে একটা নাম, যেমন অস্টিওজেনিক টিউমার, কন্ড্রোজেনিক টিউমার, এটা কার্টিলেজ ফর্মিং বোন ফর্মিং টিউমার। অস্টিওজেনিক টিউমার অস্টিওয়েড অস্টিওমা, আর এইটা মেলিগন্যান্ট হবে কি অস্টিওসার্কোমা বা অস্টিওসার্কোমা, যেটা সোজা। তারপর এনকন্ড্রোমা, কন্ড্রোসার্কোমা, এটা একটা কই। তারপরে ফ্যাট ফর্মিং টিউমারের কোনো বিনাইন ফর্ম নাই, এটা লাইপোসার্কোমা। এটা অবশ্যই মনে রাখতে হবে যে ফ্যাট ফর্মিং টিউমারের কোনো বিনাইন ফর্ম নাই। ঠিক আছে, এই যে হজকিন লিম্ফোমা, লিম্ফোমার কিন্তু কোনো বিনাইন ফর্ম নাই। ওগুলো কিন্তু দুইটাই হজকিন নন হজকিন দুইটাই কিন্তু কার্সিনোমা। ঠিক আছে, আর তারপরে এই যে বোন সিস্ট, কিছু বোন সিস্টের নাম জিজ্ঞেস করে: সিম্পল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট, ট্রমাটিক বোন সিস্ট। এই বোন সিস্ট এগুলো কি? এগুলো অবশ্যই বিনাইন টিউমার। ঠিক আছে, এই যে আদার্সের মধ্যে আছে, আদার্সের মধ্যে এগুলো করে দিবি, এই যে এই তিনটা নাম মনে রাখতে হবে। আচ্ছা, আর হেমাটোপয়েটিকের মধ্যে হেমানজিওমা, হেমানজিওপেরিসাইটোমা বা অ্যানজিওসার্কোমা। ওকে, আমরা তিনটে টিউমার বিস্তারিত করব। কি কি? একটা ইউইংস টিউমার, একটা অস্টিওসার্কোমা, আর আরেকটা অস্টিওক্লাস্টোমা। ঠিক আছে, তাহলে কি ইউইংস টিউমার, অস্টিওসার্কোমা, অস্টিওক্লাস্টোমা। এর আগে আমার জানতে হবে কি, এই যে এই যে কোশ্চেনগুলো এটা আগেই কয়ে গেছে। আর বোন টিউমার, প্রাইমারি বোন টিউমার, সেকেন্ডারি বোন টিউমার, ওই বিনাইন আর ম্যালিগন্যান্ট, এইটার পার্থক্য আগে যেরকম করছে সেরকমই বলে দিতে পারি। এটা পেইনলেস হবে, এটা পেইনফুল হবে, এটা শর্ট ডিউরেশন হবে, এটা লং ডিউরেশন হবে, আর এক্সরে ওয়েলকাম সার্কামফ্রেন্স মার্জিন পাওয়া যাবে। আর এই জায়গায় কোনো ক্লিয়ার কিছুই পাওয়া যাবে না, একদম পুরো নষ্ট অবস্থা পাওয়া যাবে। ঠিক আছে, আর এই জিনিস বোনসের, এটা দেখছি বোনসের ইগুলো স্ট্রাকচারটা একবার দেখে নে, যে কোনটারে ডায়াফিসিস কয়, কোনটারে মেটাফাইসিস কয়, কোনটারে এপিফাইসিস কয়, কোনটারে কর্টেক্স কয়। ঠিক আছে, এখন এইটা ওইদিকে বোনসের যেই জায়গায় যেটা টিউমার হয় সেই জায়গায় ওইদিকে সেই টিউমারটা। ঠিক আছে, এই যে আমরা এই জায়গা থেকে পড়বো কি, এই যে ইউইংস টিউমার, এই ইউইংস টিউমারটা মানে ওই জায়গা থেকে পড়লেই মনে থাকবে। যেমন ইউইংস টিউমারটা বাচ্চাদের হয়, এইটা তুই কিছু কিছু এই জায়গায় লিখে দিতে পারবি, যখন তুই এগুলা অটোই বুঝবি। যেমন ইউইংস টিউমারটা হয় কোথায়? ডায়াফাইসিস। ঠিক আছে, আর এই কি আমরা আরেকটা বলবো কি, অস্টিওক্লাস্টোমা। ঠিক আছে, অস্টিওক্লাস্টোমাটা হয় কোথায়? এপিফাইসিসে। অস্টিওক্লাস্টোমাটা এপিফাইসিসে, আর মেটাফাইসিসে হয় কি এই যে অস্টিওসার্কোমা। এটা কিন্তু ডাজ নট এফেক্ট দ্য এপিফাইসিস। এটা কোথায় হয়? অস্টিওসার্কোমা ইজ মোস্ট অফ দ্য বোন টিউমার। তাহলে অস্টিওসার্কোমা কোথায় হয়? মেটাফাইসিসে। মোস্ট অফ দ্য বোন টিউমার কোথায় হয়? মেটাফাইসিসে। ঠিক আছে, আর অর্থোপেডিক্সের মেইন সমস্যা কি? একটা বোনসের, ওটা ওইদিকে যখন যাবো তখন পাবো না। তাহলে কি কি? একটা আমরা পড়বো ইউইংস টিউমার, একটা পড়বো অস্টিওসার্কোমা, আর আরেকটা হলো অস্টিওক্লাস্টোমা। তিন জায়গার তিনটা। ঠিক আছে, তাহলে ইউইংস টিউমার কি? হাইলি ম্যালিগন্যান্ট টিউমার। এগুলো সবগুলোই কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে ইউজুয়ালি এটা কোথায় এফেক্ট করে? ডায়াফাইসিস অফ দ্য লং বোন। ঠিক আছে, এটা হলো এইজ কি? চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। আর সবসময় একটা জিনিস মনে রাখবে কি, এই কি কি ফিচার থাকে?
পেইন সোয়েলিং, ওই যে যথারীতি পেইন সোয়েলিং টেম্পারেচার সিরিয়াল, টিউমার প্যারাডাল ওইগুলা ওগুলোই মেন। এগুলো তো একটা ইনফেকশন, মানে একটা টিউমার হওয়া মানে কি, ঠিক আছে। আর কি হবে, আর যদি এই যে ফ্র্যাকচার মানে অর্থোপেডিক্সের বাকিগুলো কি হবে, অর্থোপেডিক্সে এটা খুব বেশি, পাটা ভাঙলে কি হবে, এটাই হলো। পাটা ভাঙলে কি হবে, পেইন হবে, ওই জায়গাটা ফুলে উঠবে, একটা ভাঙা হাত যেরকম হয় পেইন হয়, ফুলে ওঠে, গরম হয়ে ওঠে, এইটাই। আর এইটার সবসময় এটা ট্রিটমেন্ট কি করবো আমরা, ইনভেস্টিগেশন কি করবো, এক্সরে নিবে মেইন, ঠিক আছে। আর আমরা কি করবো, সিবিসি ইনফ্লামেটরি সেলগুলো পাবো, লিউকোসাইটোসিস পাবো, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। তাহলে সিবিসি, ব্লাড গ্রুপিং, কারণ অ্যাক্সিডেন্টে কি হবে, সিবিসিতে হিমোগ্লোবিন পাওয়া যাবে, তাহলে সিবিসি সিআরপি কোনো ইনফেকশন হয়েছে কিনা, তাহলে সিবিসি সিআরপি, আর মেইনলি হচ্ছে লোকাল এক্সরে, ঠিক আছে। এইটা দিয়ে আমরা সব জায়গায় মারি দিবি যা আছে, যত ধরনের ইনফেকশন আছে কিনা, কারণ ইনফেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে। সিবিসি সিআরপি এক্সরে, লোকাল এক্সরে, তারপর কি ইউইংস টিউমার, ঠিক আছে। আর টিউমার যদি হয় তাহলে ওই জায়গা থেকে বায়োপসি নিবি, নাহলে এফএনএস নিবি, বুঝলি। আরে পয়সা ওই ভিডিও আবার দেখ, নিচে না পড়ি আমাদের ভিডিও দেখবি। কম্বাইন্ড রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি। ক্যান্সার হইলে রেডিওথেরাপি কেমোথেরাপি, এক প্রথমে লিখবি রেডিওথেরাপি, তারপর কেমোথেরাপি, কম্বাইন্ড থেরাপি, তিনটা পয়েন্ট হয়ে গেল। সার্জারি ওই যে যথারীতি এক্সরে আর ওই গিয়া হিস্টোপ্যাথোলজি, এক্সরে আর হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে। এই ইউইংস টিউমারের এক্সরেতে কি পাবি, অনিয়ন পেল অ্যাপিয়ারেন্স বা কাট অনিয়ন অ্যাপিয়ারেন্স, কথাটা বুঝছিস। পিএইচ কাটলে যেরকম যে খাপে খাপে যেরকম হয় না, ওই লেয়ারের মতো পাওয়া যাবে। ঠিক আছে, ট্রিটমেন্ট কি করবো, রেডিওথেরাপি কেমোথেরাপি শেষ। আর তারপর কি অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা এইটা ওইদিকে হাইলি ম্যালিগন্যান্ট বোন টিউমার, ঠিক আছে। এই জায়গায় কি হয়, একটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি আর একটা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। অস্টিওক্লাস্ট মানে কি, ব্লাস্ট মানে কি, ব্লাস্ট মানে ফরমেশন, মানে নিউ বোন ফরমেশন হবে, এই জন্য ব্লাস্ট, ব্লাস্ট থেকেই আস্তে আস্তে ওই যে ফরমেশন হয়, ঠিক আছে, ন্যাচুরাল থেকে। আর ক্লাস্ট হচ্ছে ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন হয়ে ওইটা পরবর্তীতে ক্লাস্ট মানে ডিস্ট্রাকশন, মানে ওই আমাদের যেগুলো শেষ হয়ে যায়, যেমন আরবিসি, এগুলো তো ব্রেকডাউন হয়, ওগুলোরই ক্লাস্টিক অ্যাক্টিভিটি। আর যেগুলো যেই বোন ম্যারোতে যেগুলো ফরমেশন হয়, আমাদের এই যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এটা কি করে, যে বোন ফর্মিং সেল, বোন ডিস্ট্রয়িং সেল, এটা জিজ্ঞেস করবে। বোন ডিস্ট্রয়িং সেল কি, এই অস্টিওব্লাস্ট এটা লিখে বোন ফরমেটিং সেল, আর এই অস্টিওক্লাস্ট এটা কিন্তু একটা সেল, বোন ডিস্ট্রয়িং সেল, ঠিক আছে। তাহলে এই দুইটা পাশাপাশি থাকবে, এক পাশে ভাঙে থাকবে, এক পাশে থাকবে, বাট এটা এপিফাইসিসে এফেক্ট করবে না। এটা কোথায় এফেক্ট করবে, অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা মেটাফাইসিসে, এই যে লিখে দিলাম না, মোস্ট অফ দ্য বোন টিউমার, এই তিনটা একসাথে লেখা আছে এই সবটাতে। এটা কিন্তু ধরে কোনটা কোথায় হয়, এই তিনটা ইম্পর্টেন্ট, সবটাতে একসাথে লেখা আছে। এই যে পরেও আছে লেখা, ঠিক আছে। আর এই এক্সরে ফাইন্ডিং এই জায়গাতে তিনটা মুখস্থ করে নেবে, এই যে অনিয়ন কাট অ্যাপিয়ারেন্স আর অস্টিওসার্কোমা, এই যে এইটা এক্সরে করবি, এটা সানরে অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, তো কডম্যান অ্যাঙ্গেল, সান অ্যাপিয়ারেন্স এরকম মানে ওই যে সূর্যের যেরকম ওই যে দাগ দাগ থাকে ওইরকম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। আর অস্টিওক্লাস্টোমা যে সোপ বাবল অ্যাপিয়ারেন্স, ওই যে ফেনা উঠলে যে বুদবুদ হয় না, এগুলো যে ফুটায়, ঠিক আছে। যথারীতি ওই যে লোকাল পেইন, সোয়েলিং, হট, ফ্র্যাকচার, সোবাবল অ্যাপিয়ারেন্সের এই তিনটা তোমার লাগবে, ইসেন্ট্রিক, এপিফাইশিয়াল, আর হচ্ছে এক্সপ্যান্ডিং লেশন, থিনিং অফ কর্টেক্স। হ্যাঁ, ইসেন্ট্রিক মানে ওইদিকে তোর ওই যে একটা ওইদিকে সেন্ট্রিক, একটা ইসেন্ট্রিক মানে ওইদিকে পাশে,
মানে ইসেন্ট্রিক, এই যে এক্সেন্ট্রিক, এপিফাইসিয়াল এবং এক্সপান্ডিং লেশন। মানে এইটার এই অস্টিওক্লাস্টোমাটা বোনসের কোথায় হয়, এইটার একদম এই যে তিনটা কথা বলতে হবে যে এক্সেন্ট্রিক, এপিফাইসিয়াল অ্যান্ড এক্সপ্যান্ডিং লেশন। এটা থিনিং অফ কর্টেক্স। কর্টেক্স ঠিক কোন লেয়ার বোনের? সবচেয়ে ভালো লেয়ার। তাহলে বাইরের লেয়ারটা থিন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। সুপাবুল অ্যাপিয়ারেন্স, ওই যেগুলা কথা মানে কথা না, যে ওইগুলা ধরবি। এখানে কি শুধু প্রথমে সুপাবুল অ্যাপিয়ারেন্স হবে এটাতে এসেন্ট্রিক, এপিফাইসিয়াল, এক্সপেন্ডিং লেশন, তাই না? এসেন্ট্রিক মানে বাইরে, মানে এক্স রেতে কি রকম পাবি তুই, এটা কিন্তু এক্স এর মধ্যে, সেন্ট্রালের বাইরে, তাই না? এক্স রেতে এক্স রে অফ রিস জয়েন্ট, এক্স রেতে যেগুলো পাওয়া যাবে কিন্তু এসেন্ট্রিক, এপিফাইসিয়াল, এক্সপেন্ডিং লেশন। কি অবস্থা পড়াশোনা? ঠিক আছে, ডেট কিন্তু দিয়ে দিছে। অবশ্যই। এই যে এইটা গিয়ে সেন্ট্রিক, এটা গিয়ে এক্সেন্ট্রিক, মানে সেন্টারে না, পাশে, যে কোনো এক পাশে। সেন্ট্রিক, এক্সেন্ট্রিক, তাহলে এটা পাশে থাকে। এক্সেন্ট্রিক, এপিফাইসিয়াল আর এক্সপান্ডিং এর লেশন। আর কি পাওয়া যাবে? সোপ বাবল অ্যাপিয়ারেন্স, এটা তৈরি হলো। আর সবসময় আমরা তিনটার ক্ষেত্রে কি করব? এক্স রে আর ওইদিকে বায়োপসি, বায়োপসি ওইদিকে কনফার্মেটরি, ঠিক আছে? বেশি কিছু লেয়ার দরকার নেই। আর ওইদিকে ট্রিটমেন্ট, এই অস্টিওসার্কোমার ট্রিটমেন্ট কি করবি? এই যে অস্টিওসার্কোমার প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাম্পুটেশন অর ওয়াইড লোকাল এক্সিটেশন। অ্যাম্পুটেশন কি পাওয়া গাইডে হয়ে wide local excision with replacement of the defect by prosthesis. শুধু অ্যাম্পুটেশন লিখবো, তাই না? অ্যাম্পুটেশন লিখে দিতে। অ্যাম্পুটেশন দিয়ে শুধু অ্যাম্পুটেশনই হবে না, যেখানে কেটে ফেলছে ওখানে প্রস্থেসিস মানে আর্টিফিশিয়াল জিনিস লাগবে। পা কেটে ফেলে পা আর্টিফিশিয়াল পা লাগবে। তারপর কি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, রেডিওথেরাপি, লাং মেটাস্টাসিস। তাহলে এই সিরিয়ালে এই কথাটা কথা হয়ে গেলেই হবে, কিছুই ভিতরে লেখা লাগবে। ওই যে এক কথা একই, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি। প্রথমটা হচ্ছে সার্জারি, অ্যাডজুভেন্ট থেরাপি না প্রথমটা প্রাইমারি টিউমার, যে এটা কিন্তু সার্জারির মধ্যে পড়ে। প্রাইমারি টিউমারে কি টিউমার হইলেই রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি। অ্যাম্পুটেশন করে তারপরে তুই কি করবি? অ্যাডজুভেন্ট থেরাপি দিবি, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি। আর এটা কিন্তু আছে, মনে কর এটা প্রাইমারির ক্ষেত্রে। এখানে আবার দেখা আছে মাল্টিপল যদি মেটাস্টেসিস থাকে বিভিন্ন জায়গায়। আর অস্টিওক্লাস্টোমা কি করবি? অস্টিওক্লাস্টোমা অবশ্যই বোনসটাকে কিউরেট করতে হবে, এটা হলো এটার ফার্স্ট ট্রিটমেন্ট। বোন কিউরেট, আগে কিউরেটেস করতে হবে। এই কিউরেটেস করলেই মোটামুটি এটা হয়। তাই কিউরেটেস, তারপরে হলো গিয়া কটারাইজেশন, তারপর গিয়ে কিউরেট অ্যান্ড বোন সিমেন্ট, মানে ছোট ছোট বোনের পিস পাওয়া যায়, ওগুলো দিয়ে দেয়। কটারাইজেশন মানে হচ্ছে কি যেন একটা চিপস থাকে না, বোন চিপস নাকি? ওই বোন চিপস, বোন সিমেন্ট, যে কোনো কিছু ওই যে কটারাইজেশন করে ওই জায়গায় দেওয়া যাইতে পারে। মানে বোন সিমেন্ট দেয়া, তাই তো? ওই যে সিমেন্ট দেয়া, যে কোনো ছোট একটা সিমেন্ট দিয়ে আবার করছ না, রিপেয়ার করে আর কি। তো এই সিরিয়ালি দেখলি কিউরেট, কটারাইজেশন, তারপরে ওইদিকে কিউরেটেজ অর বোন সিমেন্ট, আর ওয়াইড রিসেকশন অ্যান্ড বোন গ্রাফটিং। আর যদি তারপরে না হয় তাহলে রেডিক্যাল অ্যাম্পুটেশন। কিন্তু আগে এটা কিউরেট দিয়ে শুরু করতে হবে, কিউরেট, কটারাইজেশন। কটারাইজেশন যে পুরো টুরা দেয় ওই রকম আর কি। এই ইয়াসা নাকি চলে গেছে। আচ্ছা ও দূরে যদি কালি আইল না ভাই সাইজ করতে গেছে, সাইজ করে কি সেটা? কালি সাইন করে না টাইম তো এখান করে নিয়ে না কোয়া সার কোয়া দিতে তো থাকা মানে পোলাপানে একটা কনফিডেন্স থাকা, যে স্যার আছে। এমনি পোলাপান তো পড়াশোনা করে, তারপরেও
স্যার যদি তৈরি করছে তাহলে হয়তো পরীক্ষার সময় আসতে পারে। আর পারলে স্যার একাই মনে করে 100 আমার পরীক্ষা নিয়ে আসতে হবে স্যার। প্রিন্সিপাল বললে এমনি আসে না। স্যারকে অনেক সম্মান করে, স্যারকে অনেক সম্মান করেছে। আর তারপরে একটা জিনিস কি পডস ডিজিজ, এটা কি? এটা ইম্পর্টেন্ট। টিউবারকুলোসিস কোথায় এখন এটার পর ডিজিজ টিউবারকুলোসিস যদি স্পাইন হয় এরকম স্পাইন টিভি যেটা বলে এটা শুধু ইয়া করলে যেটা স্পাইনে হয় এটা এদিকে পডস ডিজিজ, ঠিক আছে? আর যদি এক্স-রে করিস এই পডস ডিজিজে মেইনলি বেশিরভাগ যদি জিজ্ঞেস করে যে এক্স-রে ফাইন্ডিং কি, তাহলে গিভ বাস পাওয়া যায়, গিভ বাস এই দুটো পেলে হলো। আর এক্স-রে ফাইন্ডিংস লেহে নাই, যদি জিজ্ঞেস করে তাহলে এই এক্স-রে ফাইন্ডিংস গিভ বাস, GIBBUS, GIBB এই যে শর্ট নোটস আছে গিভ বাস, এই যে লেখা আছে গিভ বাস মানে এরকম, এই স্পাইনটা তো এরকম, এই স্পাইনের এই নর্মাল যেটা থাকবে এইটা এরকম একটা ইনফরমেশন হয় আর কি। হ্যাঁ ওই যে দুইটা ভাঙে হচ্ছে দুই দিকে অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল ফর্ম করে পিছনের দিকে, এটার বলা হয় গিভ বাস। এরকম টাইপ মানে শুধু নামটা খুঁজতে পারলেই হইলো, স্পাইনে এরকম একটা ইনফরমেশন, ঠিক আছে? আর যথারীতি ওই মাজায় ব্যাক পেন হবে, এই দিকে মেইন কথা ফিচার থাকবে, এই ইনভেস্টিগেশন করবো। আর মেইন ট্রিটমেন্ট কি করবো, আগে ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস। পেইন কি বলবো, সিম্পটমস পেইন থাকবে, ব্যাক পেইন আর যে ব্যাক পেইনের যত আছে, ব্যাক পেইন কবি স্পাইনের যত ঝামেলা পারবে না, ব্যাক পেইন, স্টিফনেস অফ দ্য ব্যাক, শেষ, আর কিছুই লাগবে না। আর পেশেন্ট মেন্টাল লেস হয়ে যাবে, কিছু নড়াচড়া করলে ব্যথা পাবে, যে মাজায় ব্যথার যে সারা জীবনের যে কাহিনী ও ঢুকিয়ে তোর দিবে। মনে কর এই ঝামেলা হইলে সব জায়গায় একই রকম, জয়েন্টের যদি ইয়া হয় পেইন, স্টিফনেস, তারপর মুভমেন্ট গুলো ব্যথা করে, এগুলো সব জায়গায় থাকবে। ঠিক আছে, এই অর্থোপেডিকে সব জায়গায় পেইন, সোয়েলিং, তারপর কি রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সব জায়গায় এই লাগিয়ে দিলে পেইন, সোয়েলিং, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। আর তারপরে রেস্ট্রিক্টেড মুভমেন্টটাও লাগাই দিই। পড়াশোনা তো আমারও করতে হবে। ও শোন ফয়সাল, হয়েছে কি, আমি ওই যে বই কিনছি না MDFCPS এর, হ্যাঁ বই দুইটা সেম। আমি তো MS এর কিনছিলাম না একটা ওইয়ার লিগে, আমি দেখছি ওই আমার ওই MD আর FCPS এর মূল মনে কর 33টা বইয়ের মধ্যে প্রায় 15টা বই সেম। এমডিএমএস এর হ্যাঁ এমডিএমএস এর বেসিক সাবজেক্ট গুলো সবই সবই সেম। same। আমি তো FCPS কিনছি, MDও কিনছি, ওগুলো আমার টেনিস। আর বাকি যেই কোটা ওই কোটা আমি এনে দিলাম ওটা ওই শোরুম থেকে, বুঝছিস? কারণ আমার তো ডাবল হয়ে গেছে। আমি তো যেটা বলতেছিলাম যে এমডিএমএস এ মনে কর সাবজেক্ট গুলো সেম, আর এফসিপিএস আর সার্জারি মেডিসিন দুইটা আলাদা। FCPS এর ডাল আলাদা, এটা তো আমি প্রথমতেই দেখছি। MS এর শুধুমাত্র এই আমার যেমন ডেভিডসনের আলাদা কয়টা আর ওইটা ওই বেইলি বেইলি লাভের আলাদা কয়টা 12টা শীট। এটা 12টা শীট। যদি ইনসেস কম দিলাম আমি তো সব কিনছি, মানে এখন ওই বেসিক সাবজেক্ট আমার ডাবল হয়ে গেছে। বেসিক সাবজেক্ট ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তুই বেসিক সাবজেক্ট গুলো আমার নিস, আর ওই এটা ওইটা স্পেশাল নিয়ে আনলে মোট হলো 2700 টাকা MS এর দাম। তাহলে তোর কাছে বেসিক গুলো আছে, আর ওই প্রত্যেকটার আলাদা আলাদা দাম আছে, ওইটা একটা পুরো আলাদা আলাদা দাম, আর একবারে হিসাব করে 2700 টাকা গেছে। ওই স্পেশাল গুলো কত নিবে? দেখো স্পেশাল আছে আলাদা। আর বেসিক গুলো এই অস্পির সময় কিন্তু মানে আলাদা মানে তোরা আলাদা থাকবি না। আরে বেটা তুই আমরা সব সময়ই আছি, আমাদের যদি অস্পির সময় লিখে ঠাস ঠাস করে তোরাই লিখে দিস, সমস্যা নাই। তুই মনে হয় শেষের দিকে পড়বি, অসুবিধা একদম ঢাকা ইউনিভার্সিটির অ্যানসার শিট সব পাওয়া যাবে। অস্পিলে টেনশন করে লাভ নাই। অসপি গাইডে যে জিনিসগুলো আছে এগুলো যদি তুই ভালোভাবে পড়তে পারিস তো ভাইভাতে মনে কর 50% পড়া হয়ে যাবে, জানো? অনেক সুন্দর করে লেখা আছে আরিফের অসপি গাইড গুলো, ভাইবার জন্য মনে কর হেল্পফুল। ভাইভাতে তো মনে কর আমরাই আছি। বেইলি ল্যাব কিনবি না অরিজিনাল? এটা আমার বিল্ড আপ কেনা যায়, কিন্তু মনে কর এটা একটা গাইডেন্স লাগবে পড়ার, এটা বুঝতে হ্যাঁ, এটা আমি কিনলাম 2-1 পেজ তো পড়লাম, তুই গাইডেন্স নিবি, মেন্টর ছাড়া তো পড়ে লাভ নাই। এটা তো করে লাভ নেই। সম্ভাবনা তুই
তবে মানে কোচিং জগতে জেনেসিসের উপরে বড় বড় দেখলাম প্রফেসররাও কয় যে কিন্তু ওই কি যেন একটা নতুন ইয়া 15,000 দেখলাম ওইখানে টাকা। নাকি এক্সাম নাকি ভালো হয় এক্সাম দিবি অনেক জায়গায় অন্য- কিন্তু অন্য- পড়ায় তো জেনেসিসে ভর্তি হবো 15,000 টাকা। আর যদি তুই সিট 15,000 টাকা দিয়ে যদি ভর্তি হইস শীত- সিট ওরা দিবে। শীত free আর যদি সিট আগে কিনিস তাহলে 3,000 টাকা মতো সিটের দাম 3,000। ওরা একদম পুরো প্রফেশনাল, সব কিছু আলাদা ওরা কি আলাদা। সরাসরি ক্লাস নেবে নাকি এখন অনলাইন? এখন অনলাইন আছে। অনলাইন আসলে তা ও তো ওই যে ক্লাস ওই জায়গায়, ওই যে মেইন আমরা বই কিনতে গেলাম না ওই হুম। জায়গায়, হাতিরপুল ওই যে এই মোড়টা আছে না একেবারে হাতিরপুলের মোড়ে, ওই জায়গায় ওই ক্লাস, ওই জায়গায় ওই বইয়ের শোরুম সব তো ওই জায়গায় সরাসরি যাইতে হবে, তাই তো? ওই জায়গায় যাইয়ে ক্লাস। যদি ক্লাস করতে চাই তুই সরাসরি এখন কি ক্লাস হয়? এখন ওরা নেই কিনা, কারণ ওরা মেডিকেল ভিত্তিক। তবে দেখছি আমার ফ্রেন্ড করে অনলাইনে করে, ওরা তো বরিশাল, ওরা তো ওরা ইয়ে করে না। কিন্তু আমাদের তো মামা 2 বছর যাবে একটা মানে এমএস পরীক্ষা দিতে। আমরা 2 বছর আগে তো দিতে পারবো না। না না না, তোরা তো মনে তোরা করে আরো- 1 বছর। তোরা মানে এখন কি করতে পারিস, গুছিয়ে রাখতে পারিস, বুঝিস নি? তাহলে পুরো তো এমনি তো 1 বছর পর দিতে হয় ইন্টার্নশিপ শেষে। পুরো আমাদের internship। শেষই হবে জানুয়ারিতে। ওই জানুয়ারি থেকে আরেক জানুয়ারি যাবে, ওই জানুয়ারি জানুয়ারিতে শেষে। তো এমডি হয় না তো। আমার মার্চে কথা শোন MD আমার কথা শোন আমাদের 1 বছর যাবে হচ্ছে জানুয়ারিতে 1 বছর হ্যাঁ। ওই বছর কিন্তু দিতে পারবো না আমরা তো- জানুয়ারিতে তো বের শেষ হয়ে হইবি আগামী বছর জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারিতে শেষ হইবে। শেষ হইলে তো নভেম্বর ডিসেম্বরে তো পরীক্ষা দিতে পারবো না না এইটা পারবি না। পরের বছর গিয়ে পরের নভেম্বর বছরের মার্চে 2 পারবি। বছর মার্চ, জুলাই। 2 বছর তোর ভালো না, তোর জন্য পড়তে এ হবে। বেটা 2 বছর বসে আমি কি ঘাস কাটবো একটা দিতে পারলি। প্রথমবার দিয়ে যদি হ্যাঁ, মনে কর 7-8 মাস ধরে যদি প্রিপারেশন নেয় হ্যাঁ। তাইলে তো হয়ে যাইতো, কিন্তু 2 বছর বেশি হয়ে যায় না। 2 বছর অনেকটা বেশি হয়ে যায় না এফসিপিএস 7-8 যদি কুত্তা নিতে চায় তাইলে 7-8 মাসই। কারণ তুই একটা জিনিস দেখ, তোর যে সময় টাইম ডিউরেশন বেশি হইবে তোর সেই সময় তুই পড়লি, তুই এখন তোর যত তুই কম্প্যাক্ট সেশনে পড়বি তোর ব্রেন কিন্তু কিছুদিন পর সব ছাড়িয়ে দেবে। তুই যতই পড়িস 2 মাস পরে তোর ব্রেনটা ছাড়িয়ে দেবেই দেবে। এই জিনিস তোর আবার রিভিশন দেওয়া লাগবে, তাহলে ওইটা আরেকটা পেইন। তুই যদি যত কম্প্যাক্ট সেশনে পড়বি তত কিন্তু তোর পড়া একদম তাজা তাজা মনে থাকবে সবকিছু। এটা মাস্ট বি। এর জন্য এখন এফসিপিএস ট্রাই করতে হবে। এফসিপিএস সার্জারি সাথে ওইটা। তবু অর্থোপেডিক্সে তো ইসের খুবই ডি অর্থ। ডি অর্থ তো আছে কিন্তু মনে কর যদি Diploma এফসিপিএস পড়ো। অথবা যদি এমএ যদি ডিপ্লোমা একটা দিতে পারবি। কোর্স করে ফেলতে পারি তাহলে অর্থ এমনিই হবে ডি অর্থ এমনিই হবে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো পাস শেষ, কথা বুঝিস নাই? সিলেবাসও কিন্তু সেম সিলেবাস সেম। এসিপিএস এর মতো এমএস এর মতো ইয়া মানে বেসিক একটা সাবজেক্ট গুলো সব হুবহু MS শুধু সিপিএস সাবজেক্ট একটাই এই স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে দুইটা কোশ্চেন আছে ওইটা শুধু একটু করতে হবে। ডি অর্থ তো সহজ হবে, তাই না? এফসিবিএস ছিল ওই দুইটা ওই যে MDMS হয়ে গেলে ওটা এমনিই হবে ওই যে দিবি হেই হইবে, এবার এমআরসিএস যে দিবি এ হইবে, সব দিয়ে হইবে। লেখাপড়ার মধ্যে থাকতে হবে আজকে ফার্স্ট টাইম ক্যানুলা করব ফর বন্ধ করছি, ভালো হচ্ছে। ওই যে একটা পেশেন্ট আছে না লোয়ার লিপ স্ট্রং আছে ওই করেছে। এমনি তো দেখছি একবার করে হাতে করলে ক্যাথেটার মানে ক্যাথেটার আজকে ওই হালারা 3 জন মিলে করছে গেছি তখন দিয়ে ওরা ক্যাথেটার করে বাইরে দিচ্ছে কেনা আব্দুল্লাহ নায়েম আর তামরুল ওরে শালা, আর আধা ঘন্টা পরে হইলে আমি আর রেতন যা করে লাই ক্যাথেটার না এনজি? ক্যাথেটার করছে কিন্তু ওই বাইরে হইতেছে ইউরিন বাইরে হইতেছে মনে কর ক্যাথেটার দিছে সাথে সাথেই মনে কর ব্যাগ ভরে গেছে খালি করে আনছে আবার এখন ব্যাগ ফাঁকা কিন্তু ইউরিন বাইরে হইতেছে ব্যাগে পড়তেছে না এই জিনিসটা হয় প্রায় দেখছি। এখন মনে হয় খুলে দিবে মানে সবাই বলছে যে বেগ আসছে তো এখন খুলে দিলে এমনি করতে পারবে এখন আর ক্যাথেটার লাগবে না সিভি লাইন তো এখানে হয় সিভিলিয়ান করার লোক তো নাই, ওদের শাহানি ভাই পারে, আর কেউ পারে না। ইয়াতে গেলেই করা যায় ওই কল্যাণ ভাই শাহানি ভাই ওদের আমি শাহানি ভাই কইছিলাম, শাহানি ভাই আপনি তো জিনিসটা পারে না, আমার একটু মনে শিখিয়ে কর- দেন। তো হালা হোক তোর কই দেই। শাহানি ভাই তো কয় বলে তুই শো, তাহলে তোরে কইয়ে তোরে শিখাই। না একবারে সরাসরি পেশেন্টের গায়ে দিলে অনেক ভালো আর তোরা একদম হাতে ধরে যদি শিখে তোরা এখান থেকে বাইরে কি এটা তো আর করবি কেউ পিএইচডি শিখাবে করবি নাকি এমও পিজিটি পাবো না, আমি তো এটা পাবো। পিজিটি লস হয়ে গেছে, এই যে এখন চলতেছে
এক মাসের জন্য নিয়েছিস সমস্যা একটা সমস্যা। এমএম হিসেবে ঢুকবি ইমার্জেন্সি মেডিকেল অফিসার যে যেখানে পাই লোক আমরা যাই বসে থাকলাম কাজ শিখলাম ভালো হবে আমাদের জন্য এরকম যেখানে পাই তোরা চাকরি টাকরি ঠিক করবি আমরা এসে চাকরিতে দিতে পারবো এদিক ওদিক এক দূরে ঢুকতে পারলেই হলো এই তবে ওই যে অনেক হালারা কইলো যে পিজিটি ওই যে যারা পোস্ট গ্রাজুয়েশন করা অনেকে মনে করে যে পিজিটি করবেন না আপনি না করেন সমস্যা নেই কিন্তু পিজিটিতে মনে করেন আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দিলেন আপনি ইন্টারনাল মেডিসিনে পিজিটি করলেন তো প্রফেসরের এক কথা ওটা সারা জীবন আপনার মনে রাখবে একটা প্রফেসরের রাউন্ড বোঝেন তো হ্যাঁ আমরা সলিমুল্লাহ ওই ইতে ঢুকে ওই হেলে সলিমুল্লাহ তো আমরা তো ওই সার রাউন্ড দিয়ে গেলেই আমরা যাই আবার পড়তে পাইতাম 6 মাস কিন্তু একটা পেশেন্ট হলে দেন ও এক বছর কি করা সম্ভব? তাহলে ইয়া কর তাই এখন পাবো না যদি ওই হলি ফ্যামিলি এগুলোতে ঢুকতে পারো আর এইদিকে 6 মাস তাহলে তো 1 বছর কাউন্ট হয়ে যাবে অলি ফ্যামিলিতে কেন ঢুকবো? তবে লিঙ্ক টিক তবে লাগবে। তবে ইউনাইটেডে আজিজ ওই যে স্যারের আপু মাইয়া কইলো আছে। যে ইয়ে দে আজিজ স্যারের মাইয়া আছে আজিজ স্যার আমার ঢুকাই দে এলার বল আজিজ স্যারের লোকের অভাব এই আমরা তো গেলাম স্যার কইলো যে ওদের ঢুকাই দাও ওরা কি পাস করছে ওদের মেডিকেল অফিসে ঢুকাই দেয় কোন কার কথা কইছে ইউনাইটেডে কি ইউনাইটেড ঢুকবি ইউনাইটেডে এটা খোঁজ রাখতে হবে যে কখন নিয়ে দেয় ওমা, এখানে থার্ড ইয়া ভাইবাতে কিন্তু লোক লাগে জানো হ্যাঁ হ্যাঁ ওই এরা তো তুই ছিলি না ওই যে আমি তুই আর আপুই তো ছিলাম আপুরে জিগাইলাম না যে আপু ব্যবস্থা করে একটা সাদিয়া বলে কয় কি কয় আমি তো অনেকবার দিছি বেড়া কি কো আমি তো একবার দেই নাই কয় এটা প্রথম 2-3 বার অনেকবার দেওয়া লাগে ইউনাইটেডে একবার করতে পারলে